হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন রইল প্রেমের নিমন্ত্রণ, লেখিকা ইউসুরা রিমো। পর্ব 22। এই গল্পের পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বাইক থেকে নামার সময় এত গম্ভীর মুখ কেন ছিল? একটু হাসলে ছবিটার সিনারিটা আরো সুন্দর হতো। বেলা এবার সত্যিই বিরক্ত হয়ে ইরার হাতে হালকা একটা চিমটি কেটে দিল। আর একটা কথা বলবি তাহলে তোকে এখানেই রেখে চলে যাব। ইরা ব্যথা পাওয়ার ভান করে বলল, আহ, মানুষ সত্যি কথাও বলতে পারবে না। বেলা এবার কোনো উত্তর দিল না, শুধু দীর্ঘশ্বাস ফেলে সামনে হাঁটা লাগালো। ওরা দুইজন যতই ভেতরের দিকে এগোচ্ছিল ততই যেন চারপাশের চাপা গুঞ্জন বাড়ছিল। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু কৌতূহলী চোখগুলো যেন প্রতিটা মুহূর্তে তাদের অনুসরণ করছে। এই পুরো দৃশ্যটাই করিডোরের অপর প্রান্তে দাঁড়িয়ে দেখছিল তানিয়া। তার পাশে দাঁড়িয়ে থাকা দুই বান্ধবী ইতিমধ্যে ঘটনাটা নিয়ে আলোচনা শুরু করে ফেলেছে। একজন নিচু গলায় বলল, তুই তো বলতে সাহস স্যার কোনো মেয়ের সাথে দরকারের বাইরে একটা কথা বলে না। অন্যজন যোগ করলো, তাহলে আজকে? কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তানিয়া এমন দৃষ্টিতে তাদের দিকে তাকালো, তারা দুইজন সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। তানিয়ার মুখে কোনো হাসি নেই, চোখে মুখে শুধু জমাট বাঁধা বিরক্তি আর হিংসা। সে দূর থেকে বেলার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভিতরটা যেন রাগে ধীরে ধীরে জ্বলে উঠছে। কিভাবে সম্ভব যে মেয়েটাকে সে এতদিন সবার সামনে অপমান করেছে, চারিদিকে আঙুল তুলে হাসাহাসি করেছে, সেই মেয়েটাই আজ পুরো কলেজের আলোচনার কেন্দ্রবিন্দু। আর সবচেয়ে বড় কথা, যেই মানুষটার দিকে এই কলেজের অসংখ্য মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, যার সঙ্গে 2 মিনিট কথা বলার জন্য কত অজুহাত খোঁজে, সেই মানুষটার বাইকে বসে আজকে কলেজে এসেছে বেলা। ভাবতেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। সে ধীরে ধীরে ঠোঁট চেপে ধরে মনে মনে বলল, এটা যদি ওর জন্য কাকতালীয়ও হয় তবু আমি এটাকে ওর জন্য সহজ হতে দেব না। তার চোখে তখন এমন এক ঝিলিক ফুটে উঠেছে যেটা ভালো কিছু ইঙ্গিত দেয় না। দূরে দাঁড়িয়ে থাকা বেলা অবশ্য এইসবের কিছুই জানে না। সে শুধু চায় যত দ্রুত সম্ভব নিজের ক্লাসে গিয়ে বসতে, যাতে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে একটু মুক্তি পাওয়া যায়। ক্লাসরুমে ঢুকতেই যেন বেলা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। বাইরের করিডোরে যে অস্বস্তিটা তাকে ঘিরে ধরেছিল, ভেবেছিল হয়তো ভিতরে ঢুকলে সেটা কেটে যাবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে বুঝে গেল তার ধারণাটা পুরোপুরি ভুল। আর যেন ক্লাসটাই অন্যরকম। যেই বেঞ্চগুলোতে প্রতিদিন গল্প, হাসাহাসি, খুনসুটির শব্দে সরগরম থাকে, আজ সেখানেও চাপা গুঞ্জন। কেউ বই খুলে বসে আছে ঠিকই, কিন্তু চোখ বইয়ের পাতায় নেই, আর চোখে বারবার তাকাচ্ছে বেলার দিকে। কেউ আবার পাশের বন্ধুর কানে কানে কি যেন বলে দুইজনে একসঙ্গে তার দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলছে। বেলা ধীরে ধীরে নিজের সিটে গিয়ে বসলো। ব্যাগটা বেঞ্চের ওপর রেখে একবার দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তারপর বই বের করে এমন ভাবে খুলে রাখলো যেন সে আশেপাশের কোনো কিছুই খেয়াল করছে না। কিন্তু মানুষের দৃষ্টি কি আর অনুভব না করে থাকা যায়? বারবার মনে হচ্ছিল পুরো ক্লাস যেন আজ তাকে নিয়ে ব্যস্ত। ইরা তার পাশেই বসেছিল, এতক্ষণ অনেক কষ্টে নিজেকে সামনে রেখেছিল সে, কিন্তু শেষ পর্যন্ত আর পারল না। বইয়ের আড়াল থেকে মুখটা একটু এগিয়ে এনে নিচু গলায় বলল, শোন। বেলা বইয়ের দিকে তাকিয়ে রইল। কি? রাগ করিস না, একটা কথা জিজ্ঞেস করবো? না, আরে আগে শোন তো। শুনবো না। এরা ঠোঁট চেপে হাসলো। সত্যি করে বল, সায়র স্যারের বাইকে বসে আসতে কেমন লাগছিল? বেলা সঙ্গে সঙ্গে বই বন্ধ করে ওর দিকে তাকালো। তোর কি আর কোনো কাজ নেই? আছে, কিন্তু এটা জানাটাও খুব জরুরি। কেন? কারণ আজ পুরো কলেজের মেয়েরা হিংসায় মরছে। বেলা বিরক্ত হয়ে বলল, তুইও কি তাদের দলে? এরা হেসে মাথা নাড়লো। না, আমি শুধু ঘটনাটা উপভোগ করছি। বেলা চোখ ঘুরিয়ে আবার বই খুলে ফেললো। চুপ করে বস। আচ্ছা, শেষ একটা প্রশ্ন। না। সায়র স্যার কি পুরো রাস্তায় একটাও কথা বলেনি? বেলা এবার উত্তর না দিলে শুধু একটা তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল। সেই দৃষ্টি দেখে ইরা 2 হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করলো। ঠিক আছে, বুঝেছি, আজকে তোর মুড ভালো নেই। ওদের কথোপকথন শেষ হওয়ার আগেই ক্লাসরুমের বাইরে একটা পরিচিত ছায়া এসে থামলো। মুহূর্তের মধ্যে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। যে যার জায়গায় সোজা হয়ে বসে পড়ল। পরের মুহূর্তেই দরজা খুলে ভিতরে ঢুকলেন সাইবান খান সায়র। আজ কি সায়রের ক্লাস প্রথমে বেলাদের বিভাগে। সেই আগের মতোই নিখুঁত পরিপাটি পোশাক, কালো শার্টের হাতা কোনই পর্যন্ত গোটানো, বাম হাতে কয়েকটি বই আর ডাম হাতে কয়েকটি উপস্থিতির খাতা। তার মুখে সেই চিরচেনা গম্ভীরতা, চোখে মুখে কোনো বাড়তি অভিব্যক্তি নেই। মনে হচ্ছে বাইরের সেই সব ফিস ফিস কৌতূহল গুঞ্জনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি ধীর পায়ে টেবিলের কাছে গিয়ে বইগুলো রাখলেন। তারপর পুরো ক্লাসের ওপর একবার শান্ত দৃষ্টি বুলিয়ে বললেন, গুড মর্নিং। সবাই একসঙ্গে উত্তর দিল, গুড মর্নিং স্যার। সাহের উপস্থিতির খাতা খুলে নাম ডাকা শুরু করলেন, যেন প্রতিদিনের মতন একদম স্বাভাবিক, নিয়ম মাফিক। কিন্তু আজ ছাত্রছাত্রীদের মন যে পড়াশোনায় নেই, সে বুঝতে তার বেশি সময় লাগলো না।
নাম ডাকার সময় তিনি লক্ষ্য করলেন শেষ বেঞ্চের দুজন ছেলে নিজেদের মধ্যে নিচু গলায় কথা বলছে। সামনের সারির দুই মেয়ে আবার ঘুরে ঘুরে বেলার দিকে তাকাচ্ছে। তিনি ধীরে ধীরে খাতা বন্ধ করলেন। পুরো ক্লাস এক মুহূর্তে চুপ হয়ে গেল। গম্ভীর স্থির দৃষ্টিকে সবাইকে দেখে নিয়ে শান্ত গলায় বললেন, আজকে কি ক্লাসে পড়াশোনা হবে? সবাই এত ফিসফিস করছেন কেন? কি প্রবলেম? কেউ উত্তর দিল না। সবাই মাথা নিচু করে বসে রইল। ঠিক তখনই তানিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে চাপা একটা হাসি। সে ভদ্র গলায় বলল, স্যার একটা কথা ছিল। স্যার তার দিকে তাকালো, বলল, বলেন। তানিয়া মুখে ভদ্রতার আবরণ রেখেই বলল, আজকে কলেজে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। কথাটা শেষ করতে পারলো না। স্যার তাকে শান্ত স্বরে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, ইন্টারেস্টিং ঘটনা কি আজকে লেকচারের অংশ? তাহলে বলতে পারেন। তানিয়া একটু থেমে গেল। না মানে, তাহলে সেটা ক্লাসের সময় আলোচনা করারও কোনো দরকার নেই। এক মুহূর্তে পুরো ক্লাস আবার নিশ্চুপ হয়ে গেল। কিন্তু তানিয়া এত সহজে ছাড়ার মেয়ে নয়। সে আবার বলল, আসলে সবাই তো। সায়রের কণ্ঠ এবার উঁচু হলো, বরং আগের চেয়েও শান্ত হয়ে গেল। মিস তানিয়া, অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কৌতূহল দেখানোর বদলে নিজের পড়াশোনায় একই রকম আগ্রহ দেখান, তাহলে সেটা আপনার জন্য বেশি উপকার হতো। সেটা শুনে পুরো ক্লাসে এমন নীরবতা নেমে এলো। তানিয়ার মুখের হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। সে ধীরে ধীরে নিজের জায়গায় বসে পড়ল। আর বেলা, সে অবাক হয়ে তাকিয়ে রইল সায়রের দিকে। মাত্র কয়েকটা শান্ত সংযত কথাতে পুরো ক্লাসের আলোচনায় ইতি টেনে দিল। বেলা অজান্তে খুব ধীরে চোখ নামিয়ে নিল। তার বুকের ভিতরটা কেমন যেন অদ্ভুত ভাবে হালকা লাগতে শুরু করলো। আর সায়র, তিনি যেন কিছুই ঘটেনি এমন স্বাভাবিক ভঙ্গিতে বই খুলে বললেন, পৃষ্ঠা 44, সবাই বের করো, আজ আমরা নতুন অধ্যায় শুরু করব। ক্লাসের সবাই বই খুলে ফেললেও তানিয়ার চোখ তখনও স্থির হয়ে আছে বেলার ওপর। সেই দৃষ্টিতে স্পষ্ট লেখা, আজ তুই বেঁচে গেলি, কিন্তু খেলা এখনো শেষ হয়নি। তোকে কলেজের সবার সামনে কিভাবে লাঞ্ছিত করতে হয় সেই প্ল্যানও আমি করে রেখেছি। ক্লাসরুমে আবারও পড়াশোনার পরিবেশ ফিরে এলো। সায়রের গম্ভীর স্থির কণ্ঠ পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়ল। বোর্ডে একের পর এক পয়েন্ট লিখে তিনি বুঝিয়ে যাচ্ছেন। মধ্যে মধ্যে ছাত্রছাত্রীদের প্রশ্ন করছেন, আবার কারো উত্তর ভুল হলে ধৈর্য নিয়ে সেটা ঠিক করে দিচ্ছেন। সবকিছুই একদম স্বাভাবিক, অন্তত বাইরে থেকে তাই মনে হচ্ছে। কিন্তু বেলার কাছে কিছুই স্বাভাবিক লাগছে না। সে বই খুলে রেখেছে ঠিকই, কলমও হাতে আছে, কিন্তু মনটা যেন কোথাও আটকে আছে। বারবার মনে পড়ছে কয়েক মিনিট আগের ঘটনা। তানিয়া যখন ইচ্ছে করে বিষয়টা টেনে আনতে চেয়েছিল, তখন সায়র খুব শান্ত, খুব স্বাভাবিক কয়েকটা কথায় পুরো বিষয় তার ইতি টেনে দিলেন। একবারও তাকে অস্বস্তিতে পড়তে দিলেন না। বেলা অজান্তেই দীর্ঘশ্বাস ফেললো। আর ঠিক তখনই সায়রের কণ্ঠস্বর ভেসে এলো। বেলা, চমকে উঠলো সে। তখন সে মনোযোগী ছিল না। সে মুহূর্তেই ধরা পড়ে গেল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। জি স্যার। সায়র হাতে ধরা মার্কারটা টেবিলে রেখে শান্ত গলায় বললেন, আমি গত 5 মিনিট ধরে কি বুঝিয়েছি সেটা আপনি বলেন। পুরো ক্লাসের চোখ আবার বেলার দিকে ঘুরে গেল। এরা নিচু হয়ে ফিসফিস করে বলল, শেষ, আজকেও তুই ধরা খেয়ে গেছিস। বেলার গলা শুকিয়ে এলো। সে বইয়ের পাতার দিকে তাকাল, যেন বইয়ের পাতাগুলো আবছা লাগছে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, সরি স্যার। সায়র কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বললেন, মনোযোগ অন্য কোথাও থাকলে পড়াশোনা হয় না। কথাটা খুব সাধারণ, কিন্তু কেন জানি বেলার মনে হলো কথাটা শুধু পড়াশোনা নিয়ে বলা নয়। বেলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সায়র বলল, বসো, পরের বার যেন এমন না হয়। জি স্যার। বেলা ধীরে ধীরে বসে পড়ল। তার গাল দুটো লজ্জায় হালকা লাল হয়ে উঠেছে। ইরাহাত পাশে বসে ঠোঁট কামড়ে হাসি চেপেছে। বেলা কনুই দিয়ে আলতো একটা গুঁতো মারতে ইরা ফিসফিস করে বলল, এই প্রথমবার দেখলাম সায়র স্যার তোর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেন। বেলা নিচু গলায় বলল, চুপ করে বস। আচ্ছা আচ্ছা। এরপর আর কোনো সমস্যা হলো না। পুরো ক্লাসটাই শান্তভাবে শেষ করলেন সায়র। ঘন্টা বাজতেই তিনি বইগুলো গুছিয়ে নিলেন। বেরিয়ে যাওয়ার আগে পুরো ক্লাসের দিকে তাকিয়ে শুধু বললেন, আগামীকালের মধ্যে আজকের টপিকটা সবাই পড়ে আসবে। তারপর কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন। পরপর দুটো ক্লাস শেষ হতে না হতেই কলেজ জুড়ে টিফিনের ঘন্টা বেজে উঠল। মুহূর্তেই করিডোর, বারান্দা আর মাঠের চারপাশে ছাত্রছাত্রীদের ভিড় জমে গেল। কেউ ক্যান্টিনের দিকে ছুটছে, কেউ বেঞ্চে বসে বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠেছে, আবার কেউ বই খাতা নিয়ে পরের ক্লাসের প্রস্তুতি নিচ্ছে। বেলা আর ইরা ক্লাসরুম থেকে বেরিয়ে ধীরে ধীরে ক্যান্টিনের দিকে হাঁটা লাগালো। ইরা হাঁটতে হাঁটতে বলল, আজকে ক্যান্টিনে সিঙ্গারা খাবি? বেলা মাথা নেড়ে বলল, না, আজকে খেতে ইচ্ছা করছে না। সকালে কিছু খাসনি, এখনো খাবি না? এইভাবে চললে কিন্তু অজ্ঞান হয়ে পড়বি। বেলা মুচকি এসে বলল, আরে কিছু হবে না। দুজনের ক্যান্টিনের সামনে পৌঁছাতে হঠাৎ করে তাদের পথ আটকে ধরলো তানিয়া। তার সঙ্গে আগের সেই দুই বান্ধবীও আছে।
তানিয়ার মুখে চাপা হাসি, কিন্তু চোখ মুখে জমাট বাঁধা চাপা রাগটা লুকানোর চেষ্টা নেই। সে ধীরে ধীরে বেলার সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, আজকাল তো বেশ ভিআইপি হয়ে গেছিস। বেলা শান্ত গলায় বলল, রাস্তা ছাড়। তানিয়া হেসে উঠল, এত তাড়া কিসের, নাকি আবারও কেউ বাইকে করে নিয়ে যাবে? তার পাশের কয়েকজন ছাত্রছাত্রী থেমে গেল। কেউ হাসাহাসি করছে, সবাই বুঝতে পারছে আবার কোনো ঝামেলা বাঁধতে চলেছে। ইরা বিরক্ত হয়ে বলল, তানিয়া, অযথা ঝামেলা করিস না। তানিয়া এবার চোখ ঘুরিয়ে ইরার দিকে তাকালো। তোর সঙ্গে আমি কথা বলছি? না, কিন্তু তুই যেভাবে কথা বলছিস সেটা ঠিক না। তানিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, ঠিক ভুল আমাকে শেখানোর দরকার নেই। তারপর আবার বেলার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, বলতো কেমন লাগলো পুরো কলেজের সামনে স্যারের বাইক থেকে নামতে? বেলা এবারও নিজেকে শান্ত রাখলো। তোর জানার দরকার নেই। দরকার আছে, কারণ সবাই জানতে চায় হঠাৎ করে এত খাতির কিভাবে হলো। কথাটা শেষ হতেই আশপাশের গুঞ্জনটা আরো একটু বেড়ে গেল। বেলা গভীর শ্বাস নিয়ে বলল, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তানিয়া এক পা এগিয়ে এলো, আর যদি বলি? তুই বলবি, কারণ আমার পা চাটতে তো সবসময়ই পছন্দ। বেলার শান্ত উত্তরটা যেন তানিয়াকে আরো খেপিয়ে দিল। হাত বাড়িয়ে বেলার পথ আটকে দিয়ে বলল, আমাকে এইভাবে উত্তর দেওয়ার সাহস পেলি কোথা থেকে? এরা সঙ্গে সঙ্গে বেলার সামনে এসে দাঁড়ালো। হাত সরিয়ে নে। না সরালে? তাহলে? ইরার কথা শেষ হওয়ার আগেই বেলা ইরার হাত চেপে ধরলো, বলল, ইরা না। ইরা অবাক হয়ে তাকালো, কিন্তু চল, এসব মেয়েদের সাথে কথা বাড়িয়ে মুখ নষ্ট করার দরকার নেই। ইয়ার মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, বেশি উড়িস না বেলা, খুব তাড়াতাড়ি মাটিতে নামাবো তোকে। বেলা ওর কথা পাত্তা না দিয়ে আর একবারও পিছন ফিরে তাকালো না। বাকি ক্লাসগুলো কোনো রকম ঝামেলা ছাড়াই শেষ হলো। তবে পুরোটা সময় তানিয়ার দৃষ্টি বারবার এসে থামছিল বেলার ওপর, আর বেলা ইচ্ছে করেই তাকে সম্পূর্ণ উপেক্ষা করলো। ছুটির ঘন্টা বাজতে কলেজের ভিতরে আবারও ব্যস্ততা শুরু হয়ে গেল। সবাই দল বেঁধে বেরিয়ে যাচ্ছে। ইরা ব্যাগ কাঁধে নিয়ে বলল, চল চল একসঙ্গে বের হই। একটু হেঁটে তুই রিক্সা আর আমি বাসে উঠে যাব। তখনই অফিসের এক পিয়ন ক্লাসের দরজায় দাঁড়িয়ে বলল, বেলা মা, সায়র স্যার ডাকছেন। কথাটা শুনে পুরো ক্লাস আবারও কৌতূহলী হয়ে উঠলো। ইরা অবাক হয়ে বলল, কেন ডাকছেন? বেলা নিজেও বুঝতে পারলো না। সে ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে গেল। দরজার সামনে গিয়ে হালকা নক, ভিতর থেকে সায়রের কণ্ঠস্বর ভেসে এলো, ভিতরে আয়। বেলা দরজা খুলে ঢুকলো। ভিতরে তখন আর কেউ নেই। সায়র নিজের টেবিলের কাগজপত্র গুছিয়ে ব্যাগে রাখছিল। বেলাকে দেখে তিনি শান্ত গলায় বললেন, চল। বেলা ভুরু কুঁচকে বলল, কোথায়? বাসায়। আমি ইরার সঙ্গে চলে যাব। সায়র ব্যাগের চেন টেনে বন্ধ করতে করতে বলল, ইরার বাসা অন্যদিকে। আব্বু বের হওয়ার সময় বলে দিয়েছে তোকে নিয়ে ফিরতে। বেলা সঙ্গে সঙ্গে মাথা নাড়লো, আমি যাব না। কেন? আমার ইচ্ছে করছে না। সায়র এবার ধীরে ধীরে তার দিকে তাকালেন। ইচ্ছে না করলেও সবসময় নিজের মতো করা যায় না। আমি রিকশায় চলে যাব। না, আমি যেতে পারবো। জানি পারবি। কয়েক সেকেন্ড থেমে বললেন, তবু তুই একা যাচ্ছিস না। বেলা বিরক্ত হয়ে বলল, আপনি সবসময় জোর করেন কেন? সায়র হালকা নিঃশ্বাস ফেলে বললেন, কারণ মাঝে মাঝে তোর জেদের চেয়ে তোর নিরাপত্তাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তা কিছুক্ষণ চুপ করে রইল। তার রাগ হচ্ছে, আবার অদ্ভুতভাবে তর্ক করার মতন কথাও খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত ঠোঁট ফুলিয়ে বলল, আমি কিন্তু খুশি হয়ে যাচ্ছি না। সায়রের ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসি ফুটে উঠলো। জানি। বেলা বিরক্ত মুখে কাঁধে ব্যাগটা তুলে নিয়ে বলল, আপনি একটা অসহ্য। সায়র দরজার দিকে হাঁটতে হাঁটতে শান্ত স্বরে বলল, এই কথাটা আজ দ্বিতীয়বার শুনলাম। বেলা মুখ বাঁকিয়ে তার পিছন পিছন বেরিয়ে এলো। করিডোরে ইরাকে বলে সায়রের সাথে চললো। মনে মনে সে সত্যিই ঠিক করলো, আজ পুরো রাস্তা সে একটা কথাও বলবে না। কিন্তু সে জানে না ফেরার পথটা সকালের চেয়েও আরো বেশি অস্বস্তিকর আর অনেক বেশি স্মরণীয় হতে চলেছে। বাইকটা ধীরে ধীরে কলেজের গেট পেরিয়ে মূল সড়কে উঠে এলো। বিকেলের আলো তখন নরম হয়ে এসেছে। পশ্চিম আকাশের সূর্য একটু একটু করে নিচে নামছে। সোনালি আলো এসে পড়েছে রাস্তার দুই পাশে গাছের পাতায়। মাঝে মাঝে হালকা বাতাস এসে চারপাশটাকে আরো শান্ত করে দিচ্ছে। কিন্তু বেলার ভিতরে কোনো শান্তি নেই। সে ইচ্ছে করে অনেকটা দূর সরে বসে আছে। দুই হাত শক্ত করে ব্যাগের স্টেপ চেপে ধরে রেখেছে। যেন এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সায়রের গায়ে একটু না লাগা। সায়র একবার রিডার ভিউ মিররে তাকালো। বেলার গোমরা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে সে আস্তে করে বলল, এত দূরে বসে আছিস কেন? বেলা সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভালো লাগছে।
সায়রের ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল। দেখি কতক্ষণ পারিস। বেলা আর উত্তর দিল না। সে জানে লোকটা ইচ্ছে করেই তাকে খোঁচা দিচ্ছে। বাইকটা আরো কিছুটা সামনে এগোতে বাইকটার সামনে বড় একটা গর্ত পড়লো। সায়র অনেকটা সামনে নেওয়ার চেষ্টা করলেও হালকা একটা ঝাঁকুনি লাগলো। সবকিছু এত দ্রুত ঘটলো যে বেলা নিজেকে সামলে নেওয়ার সময়ই পেল না। এক মুহূর্তের জন্য তার শরীর সামনে হেলে পড়লো। অনিচ্ছায় তার কপাল গিয়ে ছুঁয়ে গেল সায়রের পিঠ। দুই হাতে অজান্তেই শক্ত করে চেপে ধরলো সায়রের শার্ট। মুহূর্তটা মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু বেলার মনে হলো তার বুকের ভিতরের শব্দটা বুঝি বাইকের শব্দটাকেও হার মানাচ্ছে। সে তাড়াতাড়ি সরতে চাইলো। ঠিক তখনই সায়রের নিচু শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, এবার অন্তত ধরে বস। বেলা চোখ নামিয়ে বিড়বিড় করে বলল, রাস্তা খারাপ ছিল। আমি ইচ্ছে করে। সায়রের কথাটা শেষ করতে দিল না, জানি। আচ্ছা, আপনারা গল্প অনেকে শুনছেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন না। প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। ধন্যবাদ।